জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পালস অফ পলিটিক্সে। আমি যেহেতু বিজয়ের মাসে কথা বলছি এবং বিজয় দিবসের পরপরই আমাদের আজকের আয়োজন, একটু জানতে চাই যে এবারে পরিবর্তিত প্রেক্ষাপটে বিজয় দিবস এবং বিজয়ের মাস উদযাপন করা হচ্ছে। বেশ আড়ম্বরপূর্ণ উদযাপন হচ্ছে, কিন্তু তারপরেও নানান পরিবর্তন আছে, নানান ভিন্নতা আছে। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। আপনার দৃষ্টিতে আসলে কেমন বিষয়গুলো? আপনার কাছে কি মনে হয় কেমন পরিবর্তন হচ্ছে? পরিবর্তনগুলো কতটা ইতিবাচক, কতটা নেতিবাচক? কেমনভাবে বিশ্লেষণ করেন আপনি? বিজয় দিবসে যা দেখলাম, জনগণের অনেক আগ্রহ ছিল এবং তাদের পার্টিসিপেশন ছিল। রাজনৈতিক দলগুলোরও আগ্রহ ছিল। কিন্তু আমি কালকে যখন স্মৃতিসৌধে ছিলাম, তখন ওয়ার্কার্স পার্টির কয়েকজনকে দেখলাম পুলিশ আটকে রেখেছে। তারা বললো যে তাদেরকে 1.5 ঘন্টা ধরে আটকে রেখেছে, তারা ফুল দিতে পারবে কিনা উপর থেকে সিদ্ধান্ত আসতে হবে। এবং স্মৃতিসৌধে ফুল দেওয়ার সময় একটা বিশৃঙ্খলা দেখেছি। আহ এই উপর থেকে বিশৃঙ্খলা মানে আগে কোথা হয়নি থেকে? এরকম নয়। হ্যালো। উপর থেকে মানে কোথা থেকে আসতে হবে সেটা কি জানতে পেরেছেন? না, আমি জানতে পারিনি। তবে পুলিশ উপরে, উপর মানে তো হলো উপর, উপর যে কত দূর উপর সেটা জানা তো আমাদের জন্য খুব হুম। কঠিন। কখনো কখনো এটা থানা পর্যায়ে হতে পারে, কখনো এটা পুলিশ কমিশনার পর্যায়ে বা ওই ডিআইজি পর্যায়ে, কখনো এটা আইজিপি লেভেলে যেতে পারে। তারপর আইজিপি থেকে আরো উপরে ভাবলে উপদেষ্টা লেভেলে যেতে পারে। তার উপরে ভাবলে প্রধান উপদেষ্টা লেভেলেও চলে যেতে পারে। কারণ আমাদের উপর তো জানা খুব কঠিন। তো এরকম একটা জিনিস দেখলাম। এবং আহ আর মানুষজন ছিল, অনেক মানুষজন ছিল, মানুষজনের অভাব ছিল না। তবে ওই শৃঙ্খলিত মানুষকে দেখি নাই। এবং একেবারে লাইন ধরে যে সবাই ফুল দিতে যাচ্ছে এবং আগে যেরকম একটা ছিল যে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, এরকমটা দেখতে পারিনি। কনসার্ট হয়েছে ঢাকায়, বেশ বড় ধরনের একটা কনসার্ট, রাস্তা বন্ধ করে, নিশ্চয়ই তাদের অনুমতি ছিল। তো সে কনসার্ট হয়েছে এবং আরো মিছিল টিছিল হয়েছে দেখলাম। একটা দলের অনুপস্থিতি ছিল, যারা ফেসিবাদ নামে পরিচিত পার্টি, তাদের কোনো কিছুই দেখিনি। এবং বঙ্গবন্ধু বাসায় যেতে লোকজনকে বাধা দেওয়া হচ্ছে এরকম ফেসবুকে দেখেছি। ওর একজন কলিগ, তিনি ওদিক দিয়ে যেতে চেয়েছিলেন, তাকে যেতে না করা হয়েছে। সব মিলিয়ে বিজয় উৎসব তো বিজয় উৎসবের মতোই, কিছু খামতি থাকলেও তো বিজয় উৎসব। আমাদের মনে তো বিজয় মানে হচ্ছে একটা বড় আনন্দ, একটা জাতির জন্মের দিন। সুতরাং এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যারা 30 লক্ষ প্রাণের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা পেয়েছি, স্বাধীন বাংলাদেশের একটা বিজয় দিবস খুবই গুরুত্বপূর্ণ। একসময় মনে হচ্ছিল যে 7 দিন 10 দিন আগে এই দিবসটা পালন হবে কিনা। দেখলাম উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত এবং অন্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বিজয় দিবস পালন করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন এবং সরকারিভাবে পালন করেছেন। এটা একটা ভালো দিক। কারণ দিবস পালন নিয়েও বেশ বিতর্ক সৃষ্টি হয়েছিল। সব মিলিয়ে বিজয় দিবস ভালোই কেটেছে বলবো, ভালোই আমাদের কেটেছে। ভালোই মানে যে কেটেছে। পরিবর্তনগুলোর কথা আপনিও খানিকটা বলছিলেন যে একটি দল ফ্যাসিবাদী হিসেবে পরিচিত যে দলটি, সেটি দেখা যায় নাই। মুক্তিযুদ্ধে নেতৃত্বকারী দল আওয়ামী লীগ তারা আসলে নেই, ছিল না। অন্যদিকে বিরোধিতাকারী দল জামাত ইসলামী তারা ছিল সক্রিয়। এই মাসেই মানে এই মাসের পুরোটা যদি বলি, জাতীয় স্লোগান বাতিল হলো, জয় বাংলা স্লোগান বাতিল হলো, যেটি ছিল আগে জাতীয় স্লোগান করা হয়েছিল। ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা বরং অন্য একটি স্লোগান তাদের মুখে মুখে ইনকেলাব জিন্দাবাদ। আগে আমরা দেখেছি, মানে আপনি বলছিলেন যে কিছু পরিবর্তনের কথা, বঙ্গবন্ধুকে নিয়ে অতি প্রচার দেখতাম, বিভিন্ন জায়গায় মাইকে বাজানো হতো, ভাষণ চলতো সারা বাংলাদেশ জুড়ে একদম। সেটি তো একদমই নাই, বরং কোথাও আসলে নেই শেখ মুজিবের নাম। তাকে বরং ফ্যাসিবাদের জনক এরকম একটা তকমা দেওয়া হয়েছে। সম্প্রতি তাকে জাতির জনকও মানা হচ্ছে না এই সময় সরকার এর পক্ষ থেকে, মানে সরকার মানে না এরকমটি বলছেন। 24 এবং 71কে সমমর্যাদায় দেখতে চাচ্ছেন ছাত্র নেতাদের অনেকেই। বৈষম্য বিরোধী ছাত্রদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম নাগরিক ঐক্য, আহ, জাতীয় নাগরিক কমিটি, তারা দেখছিলাম ডিজিটাল যে পোস্টার, সেখানে একসাথে 24 এবং 71কে মোটামুটি সমপর্যায়ে। আপনার কি মনে হয়, মানে এই বিষয়গুলো, আপনিও বলছিলেন যে পরিবর্তন যেগুলো চোখে এসেছে বা আপনি দেখেছেন, সাধারণ মানুষের কাছে এই বিষয়গুলো কিভাবে যাচ্ছে? দেখেন, অনেক সাধারণ মানুষের সাথে তো আমার আলোচনা করার সুযোগ হয় না। সাধারণ মানুষের তো নানান মতামত, এবং কিছু কিছু, এই যে আমরা ম্যান অফ দি স্ট্রিট যাদেরকে বলি, তাদের মতামত কিছু কিছু মিডিয়াতে মাঝে মাঝে প্রচার করা হয়, কিন্তু সেটাই তো সব মতামত নয়। তবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি, 71-71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা স্বাধীন দেশের জন্ম, সেটার সাথে 24কে মেলানোর কোনো সুযোগ নেই। 24 একটা গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান। 24 আপনার ফ্যাসিবাদের পতনের দিন।
5ই আগস্ট, এগুলো আপনি আলোচনা করতে পারেন। আপনি যে কি দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা বা বিপ্লব, ধরেন প্রথম বিপ্লবের কথাটাই চিন্তা করি, যে যারা যারা বিপ্লব করছেন, বিপ্লবের সংজ্ঞা আপনি জানেন, আমি জানি, আমি আমাদের সাধারণ মানুষরাও কেউ কেউ জানেন। বিপ্লব মানে হচ্ছে একটা আমূল পরিবর্তন, এবং এটা সমাজতান্ত্রিক বিপ্লবের উদাহরণ দেওয়া যায়। চীনে হয়েছে, রাশিয়ায়, ভিয়েতনামে, কিউবায়, অনেক দেশের নাম বলা যায়। আবার ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, ওখানেও বিপ্লব হয়েছে। তো বিপ্লব মানে হচ্ছে যে একটা ব্যবস্থার আমূল পরিবর্তন। এবং যারা মার্কসিস্ট বা যারা বিপ্লব নিয়ে অনেক চিন্তা ভাবনা করেন, বা যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট, তারা জানেন এটা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসের হাতে ক্ষমতা যায়। সুতরাং 24-এর যে 5ই আগস্ট এবং তার আগ পর্যন্ত, যেটাকে 34শে জুলাই বলা হয়, আমরা তো 34ই জুলাই বলি, কিন্তু সারা পৃথিবী তো আর এটাকে 34ই জুলাই বলবে না, এটা ক্যালেন্ডার। তো আমরা আমাদের ইমোশন দিয়ে অনেক কিছু বলতে পারি। সুতরাং এটা বিপ্লবের ধারে কাছেও ছিল না, এটা বিপ্লব নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। আর যারা আন্দোলন করছেন তরুণ, তাদেরকে এটা বুঝতে হবে। তারপর ধরেন দ্বিতীয় স্বাধীনতা। দ্বিতীয় স্বাধীনতা বলতে কি? স্বাধীনতা একবারই ঘটেছিল, সেটা এই 15ই ডিসেম্বর 1971 সালে পাকিস্তানি বাহিনীর এই রেসকোর্স, আমি যেখানে আছি তার থেকে খুব কাছেই, এখানে বিকাল 4টার দিকে পাকিস্তান বাহিনীর 97,000 96,000 সৈন্য সারেন্ডারের মধ্যে দিয়ে, তাদের জেনে নিয়ে আসবে, সারেন্ডারের মধ্যে দিয়ে একটা স্বাধীন দেশের জন্ম হয়েছিল, সেটার নাম স্বাধীনতা। এবং স্বাধীনতার জন্য 9 মাস ব্যাপী যুদ্ধ করতে হয়েছে। এবং স্বাধীনতার এই সূত্রপাত কিন্তু একদিনে অনেক, শুধুমাত্র 15ই ডিসেম্বর কিংবা 26শে মার্চ কিংবা 7ই মার্চ কিংবা 2রা মার্চের স্বাধীনতার পতাকা উত্তোলন, 3রা মার্চ স্বাধীনতার ইফতেহার পাঠ, এগুলোর পেছনেও অনেক দিন ধরে স্বাধীনতার জন্য যারা স্বাধীনতাকামী মানুষ ছিলেন, তারা কাজ করেছেন। 65-তে একটা নিউক্লিয়াস গঠিত হয়েছে, 66-তে 6 দফা দেওয়া হয়েছে স্বাধিকারের জন্য, 69-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের যে জাতিসত্তা, সেটা তৈরি করার চেষ্টা করেছি। তো এটা একটা লম্বা ইতিহাস, এবং এই ইতিহাসের চূড়ান্ত পরিণতিতে 16ই ডিসেম্বর 1971 বাংলাদেশ নামে একটা স্বাধীন দেশের জন্ম হয়। তো দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। জি। এটা হয়েছে, সেটা পরিষ্কার, সেটা হচ্ছে একটা ছাত্র জনতার অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে 16 বছর, 15 বছর বা 17 বছর ধরে যে শাসন, স্বৈরাচারী শাসন, স্বৈরাচার হয়ে গিয়েছিলেন, 2008 সালে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েই সরকারে এসেছিলেন। এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার কোনো সুযোগ নাই, কারণ এগুলো ইতিহাস। ইতিহাস আপনি ইচ্ছা করলে পরিবর্তন করতে পারবে না। আমি আমার মাথা থেকে বয়ান বানিয়ে ইতিহাস তৈরি করতে পারবো না। বাট 14 সালের পর থেকে গত 10 বছরে তারা একটা কর্তৃত্ববাদী শাসন, একটা ফ্যাসিবাদী শাসন, স্বৈর শাসন, খুন খুন, ভোট নাই, রাতে ভোট, দিনে অনেক দিনে কোনো ভোট হয় না, দিনের বেলা শুধু বাক্স ভরা হয়, আবার আমি তুমি ডামি, এইসব নির্বাচনের মধ্যে দিয়ে পুরো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। সেই গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য, এবং বৈষম্য যাতে না হয়, বৈষম্য সৃষ্টি হয়েছে, বৈষম্য তো 54 বছর ধরে সৃষ্টি হয়েছে। আমরা যে মুক্তিযুদ্ধ করেছিলাম বা স্বাধীনতার জন্য আমাদের যে সংগ্রাম ছিল, তার স্পষ্ট লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশ একটা মানবিক রাষ্ট্র হবে, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, এবং বাংলাদেশের বৈষম্য দূরীকরণ করা হবে। একসময় সমাজতন্ত্রের কথা বলা হতো, এখন সামাজিক ন্যায় বিচার বলা হয়। তা 54 বছরে অনেক মানুষের উন্নতি হয়নি এটা বলা যাবে না। আমি 54 বছর আগে 71-এর মুক্তিযুদ্ধে যখন মাঠে মাঠে ঘুরেছি, তখন অনেক মানুষের পরনে আমি নেংটি দেখেছি, গেঞ্জি ছিল না, শাড়ি পরা মহিলারা শাড়ি শুকিয়ে আবার সেটা পরতো গোসল করার পরে। তো পায়ে স্যান্ডেল ছিল না। ওইখান থেকে আপনি যদি দেখেন, তাহলে দেখবেন যে আমাদের মানুষের এখন পোশাক আছে, মানুষের কিছু কাজকর্ম আছে। কিন্তু মানুষের বৈষম্য যেটা ছিল, তখন 22 পরিবার ছিল, এখন 22,000 নাকি 22 লক্ষ পরিবার রয়েছে, এটা খুঁজে বের করতে হবে। যাদের হাতে সম্পদ কুক্ষিগত হয়েছে, ধনী এবং গরিবের ব্যবধান বেড়েছে, যেটার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়নি। সুতরাং আজকের যে ছাত্র গণ অভ্যুত্থান, এখানেও কিন্তু ছাত্রদের পরে গণমানুষের যে পার্টিসিপেশনটা আপনি দেখেছেন বা আমরা দেখেছি, ভিডিও ফুটেজও আছে আমাদের সকলের কাছে, সবাই দেখতে পারে ইচ্ছা করলে, যে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল। মুখে মজুর, রিক্সাওয়ালা, ছোট দোকানদার, ফুটপাতে যিনি চা বিক্রেতা, এরকম অনেক মানুষের অংশগ্রহণ ছিল। এবং অংশগ্রহণটা ছিল দ্রব্যমূল্যের কষাঘাতে তারা জর্জরিত ছিলেন। তারা সিন্ডিকেটের দাপটে তারা ঠিকমতো জীবন যাপন করতে পারেন না। তারা যে আয় করতেন, আয় বৈষম্য এমন ভাবে সৃষ্টি হয়েছিল, সেই আয় দিয়ে তারা সংসার নির্বাহ করতে পারতেন না। সুতরাং তাদের মধ্যে ক্ষোভ ছিল। এখন আর আসলে তারপর তো বৈষম্য বিরোধী ভোট দিতে পারেন। তার কথা বলা হচ্ছে, সেই বৈষম্য কতটা কাটছে সেটা নিয়ে জানতে আমি হয়তো একটু পরবর্তীতে চাইব। সাবেক প্রধানমন্ত্রী যিনি আসলে বিতাড়িত হয়েছেন, পতিত হয়েছেন, তিনি বলছেন এগুলো ষড়যন্ত্র, মানে যেই অভ্যুত্থান আমরা দেখতে পাচ্ছি, বলছেন এটি ষড়যন্ত্র, আম, এবং এর পেছনে ষড়যন্ত্রকারী এবং হত্যাকারী হিসেবে ডক্টর ইউনূসকেই তিনি আখ্যায়িত করছেন।
এটি আসলে কিভাবে দেখছেন? আর এটি আমরা যদি চিন্তা করি যে বাংলাদেশে তার যারা বা আওয়ামী লীগের যারা সমর্থক আছে তাদের কাছেই বা কেমন বার্তা যায় বলে মনে হয়? না, আওয়ামী লীগের কাছে কেমন বার্তা যায়? ধরেন আমাদের দেশে তো যারা দল করেন তারা তো খুবই দলান্ধ এবং তারা তাদের নেতা নেত্রীরা যা বলেন সেটা বিশ্বাস করেন এবং সেটাই তাদের বক্তব্য। সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছে শেখ হাসিনা যিনি দেশ ছেড়ে চলে গিয়েছেন আন্দোলনের মুখে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে, তিনি যা বলবেন সেটা তাদের কাছে আত্মবাক্য হতে পারে এখনো। ভবিষ্যতে এটা পরিবর্তন হবে, কারণ আমাদের রাজনৈতিক দলের সংস্কৃতিতে অনেক বড় পরিবর্তন, মানে সংস্কার কথা বলছি আমরা। এই রাজনৈতিক দলের অনেক সংস্কার করতে হবে, যেটা ৫৪ বছর ধরে তারা করেননি। আপনি উনার বক্তব্য তো উনি ব্যাখ্যা দিবেন। কিন্তু উনি যা বলছেন যে ষড়যন্ত্রের কথা, আমাদের দেশে আমরা এখানে যারা আছি তারা আবার অন্য ধরনের ষড়যন্ত্রের কথা বলি। যে বলা হয় যে উনি ষড়যন্ত্র হুম, করছেন পাশের দেশে বসে। ষড়যন্ত্র, ষড়যন্ত্র আর ষড়যন্ত্র। হুম। ষড়যন্ত্র তত্ত্ব ষড়যন্ত্র খুবই অনেক পপুলার টার্ম। প্রচুর আরেকটা থিওরি, ষড়যন্ত্রের কথা একটু জিজ্ঞাসা অনেক করি যে, প্রচুর আমরা থিওরি। যে বিজয় দিবস নিয়ে কথাটা শুরু করছিলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ৭১ এর ইতিহাসকে ভুলিয়ে দেবার ষড়যন্ত্র চলছে। সেরকম কোনো ষড়যন্ত্রও কি চলছে? না, এই তো ৭১ কে যখন আপনি ২৪ এর গণঅভ্যুত্থানের সাথে মেলানোর চেষ্টা করবেন, তখন তো এটাকে মনে হবে যে আপনি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমরা ইতিহাস বিকৃতি এটা আমরা জানি যে আমাদের একটা আ সংস্কৃতির অংশ হয়ে গেছে, অপসংস্কৃতির অংশ। তো আপনি ষড়যন্ত্র তত্ত্বে আমি বিশ্বাস করি না। আপনি পৃথিবীর যেখানে যখন কোনো ঘটনা ঘটে, তখন সরকার বলে এক ধরনের ষড়যন্ত্র, অন্যরা বলে ষড়যন্ত্র। ষড়যন্ত্র থাকতে পারে, বাট আমি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করি না। ষড়যন্ত্র থাকলে এটা জাতির সামনে, জনগণের সামনে পরিষ্কার করতে হবে। ডক্টর ইউনূস এই ষড়যন্ত্র করেছেন কিনা এটা উনি ভালো বলতে পারবেন। তার কাছে প্রমাণক থাকলে তিনি প্রমাণকগুলো আমাদের কাছে হাজির করেন। বাট আমার কাছে মনে হয় না যে ডক্টর ইউনূস এইরকম একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে ছাত্র জনগণ অভ্যুত্থান ঘটিয়েছেন। আর গণ অভ্যুত্থান ষড়যন্ত্র করে ঘটানো যায় না।